আমি একটা ডায়েরিতে লিখে রাখতাম বাংলাদেশ অ্যাফেয়ার্সে কাজে লাগে জিনিসটা, বাংলা এসে লিখতে কাজে লাগে, ইংলিশ এসে লিখতে কাজে লাগে। কলামিস্টের নামগুলো লিখে ফেলতাম এবং পাশে ছোট করে লিখে রাখতাম কে কোন স্টাইলে লিখে এবং কে কোন বিষয় নিয়ে লেখে। একই কাজ করতাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে লেখকরা লিখেন তাদের নামগুলো লিস্ট করতাম। হয়তো বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে নাম পেলাম ধরেন 25টা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে নাম পেলাম ধরেন 15টা। এরপর তাদেরকে আমি আমার ব্যক্তিগত সম্পত্তি বানাই ফেলতাম এবং ইচ্ছা মতো তাদের নাম দিয়ে কোটেশন বানাতাম। এই কাজটা করতে হলে আপনার রিডিং হ্যাবিট বাড়াতে হবে, না হলে এই কাজটা আত্মঘাতী হতে পারে আপনার জন্য। রিডিং হ্যাবিট ভালো না থাকলে দেখা যাবে কি আপনি নাম দিয়েছেন রেভান সোবহান স্যারের নাম, স্যার কিন্তু অনেক কঠিন স্টাইলে লেখেন না, আপনার লেখা দেখে কিন্তু বুঝা যাবে এটা সোবহান স্যারের লেখা নাকি লেখা না, লিখে দেন। তা আমি অবশ্য নিক্সনের থেকে আরেকটু বড় চোর, আমি করতাম কি তারিখও লিখে দিতাম। তারিখ লেখার সময় আমার ফিলোসফি ছিল এই, ধরেন আমি তারিখ লিখলাম 1 বছর আগের একটা পেপারে তারিখ লিখলাম ধরেন প্রথম আলো 10 জুন 2010। এখন স্যার যদি চাই 10 জুনের পেপারটা উল্টে দেখবে, দেখুক, আসলে দেখবে না। এত সময়ও স্যারের নাই, ধৈর্যও স্যারের নাই। এই পেপার খুঁজতে হলে অনলাইনে যেতে হবে, বেশিরভাগ স্যার ইন্টারনেট ইউজ করতে পারে না। আমি কেন ওই সুযোগটা নিব না বলেন? এটা করার জন্য রিডিং হ্যাবিট বাড়াতে হবে। আরে ভাই ডাটাও বানানো যায় বুঝছেন, সংখ্যা টংখ্যাও বানাই দিছি আমি, এই কাজ করছি। এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে যেমন আমি যে কোনো কোয়েশ্চেন পড়ার সময় ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা ভিজিট করতাম, কি কি লেখা আছে দেখতাম, এরপর বানাতাম যে ওখানকার জেনারেল সেক্রেটারি বলেছেন এই জিনিসটা বলেছেন, আসলে কখনোই বলেন নাই। সমস্যা কোথায়? বললে তো বলতেও পারতেন, তাই না? আচ্ছা, তো এই কাজটা করতাম ভাই। এরপর ওয়েবসাইট নিয়ে অনেক 2 নাম্বারই করছি, কারণ আমার পড়াশোনা ছিল ইন্টারনেট বেসড পড়াশোনা বেশি করছি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য, যার ফলে এই কাজটা করতে কোনো সমস্যা হয় নাই। আর বইপত্র পড়ার অভ্যাস ছিল, রাইটারের নাম দিয়ে ইচ্ছা মতো চালাইছি। ইংলিশে লেখার সময় যেমন যারা একেবারে মডার্ন পোয়েট, যাদের নাম একেবারে বেসিক সাহিত্যের স্টুডেন্ট না হলে জানা সম্ভব না, তাদের নামগুলো আমার মোটামুটি জানা ছিল। তাদের কবিতা সবগুলো পড়ি বা না পড়ি, নামগুলো জানা ছিল। কবিতাও পড়তাম মোটামুটি, ওদের নাম দিয়ে কবিতা বানাতাম। যারা বাংলা সাহিত্যে এখনো কবিতা লিখছেন তাদের নাম ইউজ করা সবচাইতে নিরাপদ। এর কারণ হচ্ছে গত পরশু উনি যে কবিতাটা লিখলেন এবং পেপারে ছাপা হলো, ওটা সম্পর্কে স্যারের পক্ষে জানা কোনোভাবেই সম্ভব না। অতএব আপনি চাইলে সে অ্যাডভান্টেজ নিতে পারেন, আর সে অ্যাডভান্টেজ নিতে হলে সে কবির নামটা আপনাকে জানতে হবে, সে নাম জানতে হলে পড়াশোনা করতে হবে। কথাটা বোঝা গেছে আমি কি বলছি? আপনি কি আনসার পেয়ে গেছেন কিভাবে বুদ্ধি করে জিনিসটা দিতে হবে? এই ওনার পত্রিকা নিয়ে যে কোশ্চেনটা, সেটার একটা সহজ সলিউশন আমি দিয়ে দিচ্ছি এখনই। আমি যেটা করেছি, কয়েকটা ডিজিট মনে রাখতে হবে, 8, 10, 12, 16। কেন বলতিস? প্রথম আলোর 8 নম্বর পেজে কি থাকে? আন্তর্জাতিক বিষয় নিয়ে, শুধু এটা মনে রাখবেন। 10-এ এডিটোরিয়াল কলাম, 12-তে ট্রেড অ্যান্ড কমার্স, 16-তে কি থাকে? আমার এটা মুখস্থ থাকার কারণে কি পরিমাণ সুবিধা হয়েছে সেটা বলি। আমি যখন জুডিশিয়ারি ভাইবা দিতে গিয়েছি, আমাকে এসকে সিনহা স্যার একটা কোশ্চেন করেছে, ব্রিচার্স আর ভারতীয় এক নায়িকা মীনা গুপ্তার কথা। আমি খুব বোল্ডলি স্যারকে বলে দিয়েছি, স্যার এটা আমি পড়েছি প্রথম আলোর পেজ নাম্বার 16 লেফট সাইডের কলামে। স্যার ড্যাম শিওর তার আনসারটা হয়েছে, কারণ প্রথম আলোর 16 নম্বর পেজে বিনোদনের পাতা, ঠিক কিনা? সুতরাং এই 3-4টা ডিজিট মনে রাখলে হবে। আর লিখে দিতে পারেন জুলাই 7, অড ডিজিট দিবেন, জুলাই 7, 19, সন্দেহ যেন না হয়, এই ডিজিটগুলি দিতে পারেন। জাস্ট দ্যাটস অল। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু বলি যে উদ্ধৃতির কথা বললো, যে উদ্ধৃতি এক একজনের নামে দিয়ে দেওয়ার। আমার একটি ইউনিক অভিজ্ঞতা আছে। আমি যখন বিসিএস দিই তখন কিন্তু আমি মানে খুব উড়িয়ে লেখালেখি করি। পত্রিকায় লিটল ম্যাগাজিনে বাদল সৈয়দ নামে প্রায় চট্টগ্রামের পূর্ব কোণ আজাদী সাহিত্যের পাতা আমার লেখা বের হয়, লিটল ম্যাগাজিনে লেখা বের হয়, মাঝে মধ্যে ঢাকার পত্রিকায় লেখা বের হয়। যেখানে কবিতার উদ্ধৃতি দরকার হতো আমি লিখে দিতাম বিখ্যাত কবি বাদল সৈয়দ লিখেছেন। এবং আমার কথা হচ্ছে, টিচার যদি বাদল সৈয়দের নাম না জানেন সেটা ওনার ব্যর্থতা, আমার করার কি আছে? আসসালামু আলাইকুম ভাইয়া।
আপনার বাবা অসুস্থ এই কথাটা শোনার পর আমার মনই খারাপ হয়ে গেল, কারণ আমার বাবা ইন্তেকাল করেছে। তো আমি জানি বাবার মূল্যটা কতটুকু, এবং আমি মন থেকে দোয়া করি যাতে আল্লাহ তাকে একবার পুরোপুরি সুস্থ করে দেন, এবং আপনি তাকে সুস্থ দেখতে পারেন, এটা আমার মনের গভীর থেকে আসা। আর ভাইয়া, আপনি আপনার বাবা অসুস্থ থাকার পর আপনি যে আসছেন আমাদের মতো স্টুডেন্টকে কিছু বলার জন্য, এটা মানে দেখে আমি আরো মুগ্ধ হয়ে গেছি আপনার ব্যাপারে। তো ভাইয়া, আমি তারপর আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং মন থেকে, এবং একটা কোশ্চেন করতে চাই। যেহেতু ভাইয়া এবার নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার দুইটাতে 100 মার্ক একই সাথে পরীক্ষা হবে, এবং বাংলাদেশ প্রথম পত্র, বাংলা বিষয়গুলি প্রথম পত্র এবং বাংলাদেশ বিষয়গুলি দ্বিতীয় পত্র, এই দুইটাও 100-100, কিন্তু পরীক্ষা দিতে হবে 4 ঘন্টার মধ্যে। আপনারা আগে আমাদেরকে যে জিনিসটা বলতেন আপনারা সবাই, যে 100 মার্ক করে পরীক্ষা দিব কিন্তু 4 ঘন্টা, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমরা 200 মার্ক পরীক্ষা দিব কিন্তু সময় হচ্ছে 4 ঘন্টা। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে 200 মার্ক মানে এই 200 মার্ককে একসাথে পরীক্ষা দিব, তাহলে আমাদের লেখার মানটাকে কিভাবে, কতটুকু কি করলে আমরা একটা ভালো মার্কস পেতে পারি, আপনারা যেভাবে ভালো মার্কস পেয়েছেন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে লেখার যে ব্যাপারটা, আপনারা সবাই বলেছেন লেখার একটা প্রেজেন্টেশন, সবাই বলে যে লেখাটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, তা বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্নজন বিভিন্নভাবে বলে, আমরা যেমন বিভিন্ন কোচিং সেন্টারে যাই, বিভিন্নজন বলে যে এরকম হতে হবে। তো আমার কথা হচ্ছে যে এখানে অনেকে হাতের লেখা এক এক রকম, বা আমরা একটা খাতাতে রিপ্রেজেন্টেশন যদি আমরা ভালো মতো করতে চাই, হাতের লেখাটা যদি ভালো নাও হয়, তাহলে একটা পেজে আমরা কিভাবে রিপ্রেজেন্টেশনটা করতে পারি? ধন্যবাদ ভাই। আমি দিব আনসার। জি ভাই। আচ্ছা, প্রথম যে কথাটা বললেন সে কথাটার প্রেক্ষিতে একটা কথা বলি। একটা মুভি আছে না, ডন, শাহরুখ খান করেছে, পরে প্রথমে করেছিল কে? অমিতাভ বচ্চন। আজকে বাসায় গিয়ে ইউটিউবে ওখানে একটা গান আছে না, খাই কে পান বানা রসওয়ালা, ওই গানটা আরেকবার দেখবেন, অমিতাভ বচ্চনেরটা, শাহরুখ খানেরটা না। যখন ওই গানের শুটিং হচ্ছিল তখন অমিতাভ বচ্চনের গায়ে জ্বর হচ্ছে 103 ডিগ্রি ফারেনহাইট, 103 জ্বর নিয়ে সে ওই গানের শুটিং করছে, এবং আমরা শুধু মনে রাখছি ওই গানটাকে, জ্বরটাকে না। আপনি আনসার পেয়ে গেছেন। সেকেন্ড যে কথাটা, সে কথাটাতে আসি। সহজ হিসাব, আপনার হাতে সময় ধরেন 2 ঘন্টা, আপনাকে 100 মার্কসের কোয়েশ্চেন আনসার করতে হবে। সব কোয়েশ্চেনের মার্কস অনুসারে কিন্তু মানে ধরেন মার্কস হচ্ছে 2, তো 2 মার্কসের জন্য আপনি যদি 2 ঘন্টা যে সময়, 2 ঘন্টা মানে কত মিনিট? 120 মিনিট, রাইট? আপনাকে আনসার করতে হবে 100, তার মানে 1 মার্কসের জন্য কত মিনিট করে? 1.2 মিনিট। ওভাবে গুণ করে দিবেন। আবার গুণ করে এখানে একটা কথা আছে, মনে করেন 2 মার্কসের একটা কোয়েশ্চেন হচ্ছে শুধু একটা ওয়ার্ড লিখলে আনসার শেষ। এখন আপনি একটা ওয়ার্ড লেখার জন্য তো আপনি 2.4 মিনিট নিতে পারেন না, তাই না? ওটা আবার কম সময় দিবেন, কম সময় দিয়ে বাকিগুলো সেটা অন্যগুলো, যেমন ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমাদের সময় 20টা শর্ট কোয়েশ্চেন আসতো, 20টা নাকি 10টা, 20টা, যেগুলো শুধু একটা ওয়ার্ড লিখলে আনসার হয়ে যায়। মার্কস কত করে ছিল জানো? 1 করে বোধহয়। আচ্ছা, এই 20 মার্কসের আনসার করতে সময় লাগে খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট। এখন এই 4 থেকে 5 মিনিট করার পর এটাকে বাদ দিয়ে দেন, বাকি যে সময়টা থাকবে ওটাকে আপনি নাম্বার দিয়ে ভাগ করেন, ভাগ করে ক্যালকুলেটর মাল্টিপ্লাই করেন, ওই সময়টা হাতে ঘড়ি ধরে লিখবেন, হয়ে যাবে। আর লেখার সময় আমি তো বললাম, আমার লেখাতেও আছে, প্রতি 3 মিনিটে 1 পেজ লেখা ট্রাই করবেন, গড়ে প্রতি 3 মিনিটে 1 পেজ লেখা ট্রাই করবেন। ওটা করতে গিয়ে আমি খুব ভালো করে জানি হাতের লেখাটা কাকের ঠ্যাং হবে, বকের ঠ্যাং হবে, রাইট? আমার নিজের লেখার কথা বলি, আমার লেখা অতি বাজে, তবে লেখা পড়ে বোঝা যায়। আর আমি কোটেশন দিতাম সবসময় নীলকালি ইউজ করে। নীলকালি ইউজ করে দিলে, কেন দিতাম নীলকালি ইউজ করে? নীলকালি ইউজ না করলে স্যারের পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব না ওখানে আদৌ কিছু আছে, কারণ আমার হাতে লেখা খুব একটা সুবিধার না, বুঝতে পারছেন? সো হাতের লেখা সুন্দর হতে এমন কোনো কথা নাই, বোঝা গেলেই হবে, মোটামুটি বোঝা গেলেই হবে, আর কোনো সমস্যা নেই। আর কোনো কোয়েশ্চেন না, ওভাবে করলেই হবে। ভাইয়া, কোচিং করা কতটুকু জরুরি? কোচিং করা থেকে বড়, বসেন, কোচিং করেন বা না করেন আপনাকে পড়াশোনা করতে হবে। স্যার যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে স্যার 14 ঘন্টা করে পড়াশোনা করতেন, আমি সেদিন প্রথম আলোতে লিখছিলাম, প্রতিদিন, কালকে আসবে লেখাটা দেখবেন, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে বাসায়। ওই দিন একটা স্ট্যাটাসও শেয়ার করছি এই কথাটা, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা বাসায় পড়াশোনা করতে হবে। আই মিন ইট, 8-10 ঘন্টা মানে 8-10 ঘন্টাই। যদি চাকরি করেন তাহলে চাকরি থেকে এসে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে। এটার জন্য যদি রাত জাগতে হয় কিছু করার নাই, রাত জাগতে হবে। যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনি কোচিংয়ে যান অথবা কোথাও আড্ডা দিতে যান, কোনো সমস্যা নাই। কিন্তু কোচিংয়ে যেতে গিয়ে যদি আপনার বাসায় সময়টা আপনি দিতে না পারেন, কোচিংয়ে যাওয়ার দরকার নাই। কারণ আপনাকে ক্যাডার বানাবেন আপনি নিজে, আমিও না, স্যারও না, আয়ানও না, নিক্সনও না, কোচিংও না, কেউ না। আপনাকে ক্যাডার বানাবেন আপনি নিজে, আপনাকে পড়াশোনাটা করতে হবে, বাসায় সময় দিতে হবে।
Thank you. আমরা বেশিরভাগ দৌড়াদৌড়ি করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলছি। আমার প্রশ্ন হচ্ছে ওয়াহিম ভাইয়ের কাছে। আমি যখন 2012-তে যখন অনার্স কমপ্লিট করেছিলাম, 13-তে আমার মাস্টার্স ছিল। তো 12 পরে আমি যখন বিসিএস এবং জুডিশিয়ারি দুইটা একসাথে প্রিপারেশন নিতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার অ্যাডভোকেসি পরীক্ষাটা চলে আসছিল। ওটা করতে গিয়ে আমি তারপর পাকিয়ে ফেলেছিলাম, পাকাতে আমার বিসিএসটা হয়নি, জুডিশিয়ারিটা হয়েছিল এমসিকিউতে। এরপরে আমার যে অবস্থা সেটা হচ্ছে রিটেনে গিয়ে আমি আবার খারাপ করেছি জুডিশিয়ারিতে, এটার আগের পরেরটা। বাট যখন আমার অ্যাডভোকেটশিপটা আমার ক্লিয়ার হতে 3 বছর লেগে গিয়েছিল, বাইরে পর্যন্ত গিয়ে তখন পর্যন্ত আমি আর জুডিশিয়ারি এবং বিসিএস একসাথে আবার করতে পারিনি। তো আমি যখন অ্যাডভোকেটশিপ নিলাম, তখন আমি চিন্তা করলাম যে না, এখন যখন আমার এই সেটটা হয়ে গেছে, আমি এখন দুই সেট একসাথে লাগাবো। তখন আমি এবার যেটা করতে গেলাম, বিসিএস এবং জুডিশিয়ারি আমি একসাথে চালালাম। এটা করতে গিয়ে আমার এবার দুটোই হলো না। এখন আমি আপনার কাছে পরামর্শ নেবো যে আমি কি আসলে দুইটা টার্গেট একসাথে নিয়ে চালাবো, নাকি আমি জুডিশিয়ারির জন্য আবার শুধু একটাকে নিয়ে আমি জাস্ট টার্গেটটা নিয়ে আগাবো কিনা। এবং আমার একটা সব বদ অভ্যাস এটা হচ্ছে আমি পড়তে ঘুমিয়ে যাই, এবং সমস্যাটা হচ্ছে একদম আমার ঘুমটাই বেশি আসে। যখন আমি বইটা ধরি তখন আমার ঘুম বেশি চলে আসে। আমি আসলে কি করতে পারি এখন এই বিষয়ে আপনার সাজেশন চাচ্ছিলাম। প্রথম কথা হলো, আপনি দুইটা কাজ একসঙ্গে কি করে করবেন, পড়া হচ্ছে না, একটা পড়তে গেলে আরেকটা। আমি ভাইয়ার একটা উক্তি দিতে চাচ্ছি। ভাইয়া একটা কথা বলে যে গোলকিপারের কথাটা, আগে আপনার টার্গেট ফিক্সড করতে হবে। একটা টার্গেট ফিক্সড করে আগাবেন। বিসিএস টার্গেট করে যদি আগান, আপনার জুডিশিয়ারি অর্ধেক প্রিপারেশন হয়ে যায়। উল্টোটা এখন বলি, জুডিশিয়ারি যদি টার্গেট করে আগান, বিসিএস এর 40% হয়ে যাবে এখানে আপনার। তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে টার্গেট করতে হবে যে আমি কোনটা ইয়া করব। যেমন আমি করেছিলাম বিসিএস টার্গেট করেছি, দুইটাই হয়েছে। এই জন্য আমার বিশ্বাস আপনি যদি বিসিএস টার্গেট করেন, জুডিশিয়ারি ডেফিনেটলি হয়ে যাবে। যেহেতু আপনি লর ছাত্র, আইন কানুন খুব বেশি জানতে হবে এমন না, ওই যে অনুচ্ছেদ এবং ধারা ঠিক জানলে হবে। প্রথম কোশ্চেনের আনসার হলো এটা। দ্বিতীয় কোশ্চেন হলো আপনি বই নিয়ে বসলেই ঘুমিয়ে যান, ঠিক না? এটা আসলে পড়াটাকে এনজয় করতে হবে। আপনি ফেসবুকিং করেন, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেন, বা অন্য যেটা এনজয় করেন সেটা কিন্তু ডেফিনেটলি করেন, তখন ঘুম আসে না। তাই পড়াটাকে এনজয় করতে হবে, এবং পড়াটাকে যেদিন ভালোবাসতে পারবেন, মনে করবেন আপনার 60% কাজ হয়ে গিয়েছে। তারপর শুধু একটু এনজয় করবেন, হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু না। ঘুম যাদের আছে তাদের জন্য আমি একটা বুদ্ধি দেই। এটা শুনে হাসি আসতে পারে, কিন্তু খুবই কাজের। সেটা হচ্ছে যে চেয়ারে বসে পড়বেন, তার পেছনের দেওয়ালে একটা প্যারেক বা আংটা লাগাবেন, তারপরে নিজের গলার সাথে একটা রশি লাগাবেন, সেই রশিটা আটকাবেন আংটার সাথে। ঘুমের সাথে সাথে যখন মাথা আপনার টেবিলে যাবে, তখন গলায় আপনার চাপ পড়বে। এটা কিন্তু খুব বাস্তব একটা বুদ্ধি। এটা আমার নিজের বুদ্ধি না। এটা আমি কিছুদিন আগে দেখলাম যে 50 বা 40 দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এটা করতেন। যখনই আপনার গলায় টান পড়বে, তখন দেখবেন যে গলায় টান পড়ার ভয়ে আপনার আর ঘুম আসবে না। সরি, কোনটা? না, সেই রেফারেন্সটা অথেন্টিক। আচ্ছা, ঘুম আসা নিয়ে মানে আমি যেটা করতাম, বা আপনি আইনের স্টুডেন্ট না? আচ্ছা, আপনার আইন হচ্ছে পড়তে বসলে ঘুম আসে, ঘুম হলে আইন হচ্ছে পড়াশোনা হয় না, পড়াশোনা না হলে আইন হচ্ছে আপনি যা চাচ্ছেন তা পাবেন না, এবং তা না পেলে আইন হচ্ছে আপনি এখন যেমন আছেন তেমন থাকবেন, ঠিক কি না? আপনার আইন দিয়ে সেটা ব্যাখ্যা করা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, যখন আমরা ফেসবুকিং করতে বসি তখন তো ঘুম আসে না। আমরা করি কি, ঘুম আসলে ঘুমাই যায়, এরপর শুয়ে পড়ে মোবাইলে ফেসবুকটা অন করে আর 3 ঘন্টা ফেসবুকিং করি। এটা করি তো আমরা, নাকি? চ্যাট করি, 3 ঘন্টা চ্যাট করি। আচ্ছা, তো এখন এই কারণটা হচ্ছে এই ফেসবুকিং করতে ভালো লাগে আর পড়াশোনা করতে ভালো লাগে না। এখন পড়াশোনা করলে আপনি কি কি পাচ্ছেন না, এবং আপনার এজ শেষ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো যখন মাথায় কাজ করে, ঘুম আসলেই চলে যায়, রাত জেগে পড়া যায়। যখন মানুষের পিঠ দেয়ালে থেকে যায়, তখন কিছু করার থাকে না, তখন ঘুম আসলে আসে না। এইটুকু জিনিস মাথায় রাখলে কিন্তু ঘুম আমার মনে কম আসবে। আর স্যার যে বুদ্ধিটা দিল, ইউ ক্যান ট্রাই ইট।
আচ্ছা, আমরা কিন্তু আর বেশি সময় দিতে পারবো না, কারণ অনেকে ইউনিভার্সিটিতে অনেক দূরে দূরে চলে যাবে। আর প্রশ্ন বেশি নিতে চাচ্ছি না। সুশান্ত, কি বলো? আবার আর দুই একটা প্রশ্ন আমরা নিব সুশান্তের কাছে, আর দুই একটা প্রশ্ন আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসলে এই যে ক্যারিয়ার আড্ডাতে আসতে পেরে আসলেই অনেক ভালো লাগলো, আনন্দিত। প্রশ্নটা বলেন কাইন্ডলি। আপনার কাছে প্রশ্ন হলো, আমরা যারা এখন সেকেন্ড ইয়ারে আছি তারা আমরা কিভাবে আস্তে আস্তে করে অগ্রসর হতে পারি? আমরা তো আর একবারে এখন থেকে সেভাবে বিসিএস এর জন্য যদি প্রিপারেশন নেওয়া শুরু করি তাহলে আমাদের ডিপার্টমেন্টের পড়ালেখায় হ্যাম্পার হবে। তাহলে আমরা কিভাবে এবং কতটুকু পরিধি নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি? আচ্ছা, যেটা করতে পারো সেটা হচ্ছে এই, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছো বা ফার্স্ট ইয়ারে কেউ আছে কিনা আমি জানি না, বসো। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে গ্রামারের বেসিকটা স্ট্রং করো। গ্রামারের বেসিক স্ট্রং করার জন্য কিছু প্রামাণ্য বই আছে, যেমন মাইকেল সোয়ানের বইয়ের কথা সেদিন পেপারে লিখলাম না, রেমন মার্ফির বইয়ের কথা লিখলাম, তারপর জন স্টুয়ার্ট না কি যেন নাম, ইস্টুডের বই আছে, এগুলো পড়ো। অ্যালানের বই আছে, স্ট্যান্ডার্ড অ্যালানের বই আছে, নেসফিল্ডের বই আছে, এগুলো পড়ো। এগুলো পড়লে থমসন অ্যান্ড মার্টিনেটের বই আছে, এগুলো পড়ো, তোমার সময় আছে হাতে। ম্যাথসের জন্য ক্লাস 9, 10, 7, 8 বইগুলো দেখো, সলভ করো। বিজ্ঞানের জন্য বিজ্ঞান বইগুলো দেখো, ফিজিক্সের বই দেখো, কেমিস্ট্রির বই দেখো। এটা করলে হবে কি, তোমার বেসিকটা স্ট্রং হবে। আর বাংলা সাহিত্যের জন্য সাহিত্য নিয়ে অনেকগুলো বই লেখা হয় না, সেগুলো দেখো। বাংলা লেখার স্টাইল ডেভেলপ করার জন্য যারা ভালো লেখে তাদের লেখা পড়তে হবে। এখন হচ্ছে সহজ লেখার যুগ, যারা সহজ করে লেখে, সহজ গদ্যে লেখে, শঙ্খ ঘোষ, ভাস্কর চক্রবর্তী, জয় গোস্বামী, সুনীল, আমাদের হুমায়ুন, অনেক সহজ করে লেখে, ওদের লেখাগুলো পড়ো। মাহমুদুল হকের উপন্যাস পড়ো, মাহমুদুল হকের উপন্যাস আমরা অনেকে পড়ি না, খুব চমৎকার করে লেখে। শহীদুল জহির পড়ো, তোমার হাতে সময় আছে। এই জিনিসটা তোমাকে অনেক কাজে দিবে। জীবনের ধন কিছুই যায় না ফেলা, সব কিছুই কাজে লাগবে। তোমরা লং টার্ম যদি প্রিপারেশন নিতে চাও এইভাবে নিতে পারো, বেসিকটা স্ট্রং করো, কাজে লাগবে। বিসিএস কোনো বিষয় না, তোমার অন্যান্য অনেক কাজে লেগে যাবে। বিসিএস তো ছোট্ট একটা চাকরি, অনেক চাকরি আছে, কোনো সমস্যা নেই, কোনো না কোনো কাজে তোমার লেগে যাবে। আইবিতে ভর্তি পরীক্ষা দিবে, ওখানে কাজে লাগবে। ওখানে কিন্তু যাদের বেসিক ভালো ওরা ভালো করতে পারে, অনেক ভালো করতে পারে। জিয়া রেজিমেন্টের বইগুলো পড়তে শুরু করতে পারো যদি তোমার বাইরে যাওয়ার ইচ্ছা থাকে। এখন থেকে তোমার অনেক কাজ করার আছে, সময়টাকে কাজে লাগাও, কাজে লাগবে। আর কোনো কিছু? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি এদিকে। ভাইয়া আপনি যখন চকবাজারে ক্যারিয়ার নিচ্ছিলেন রিটেন, সরি, চকবাজারে যখন ক্যারিয়ার নিচ্ছিলেন রিটেনের, হ্যাঁ, আমি ওইখানে ছিলাম। আমি 34তমতে রিটেন দিছি, বাট আসে নাই। আর আমার এই যে প্রায় শেষ প্রান্তে। তো আমি আসলে যেটা কোয়েশ্চেন করতে চাচ্ছি আপনাকে, সেটা আমি আপনার কথাগুলো আমি খুব ডিপলি বুঝতে চেষ্টা করি। এখানে একটা আপনি কোয়েশ্চেন করছিলেন, সেটা হচ্ছে কি আপনি 2 দিন না ঘুমাইয়ে কাজ করতেন। তো দ্বিতীয় আমার কথা হচ্ছে কি, এটা কি আপনার লাস্ট পর্যন্ত অভ্যাসে পরিণত হয়েছিল, নাকি আমার এখন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কি 2 দিন না ঘুমাইলে এরপর আমার ঘুম আসে না, তো এখন আমি কি করতে পারি? আচ্ছা, এটা হচ্ছে আমার দরকার ছিল। কেন দরকার ছিল? আমার হাতে সময় কম ছিল। আমি বিসিএস এর জন্য পড়াশোনা করেছিলাম টোটাল সব মিলিয়ে 3 থেকে 4 মাসের মতো। গাইড টাইড পড়া যেটাকে বলে, মানে ওরিয়েন্টেশন পড়াশোনা আগে থেকে ছিল, বেসিক খারাপ ছিল না আল্লাহর রহমতে। কিন্তু ওই যে আমি যে ভাবছিলাম কি 2 দিন যদি আমি না ঘুমাই, মানে আমি যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে আমার MP3 গাইডটা সলভ করা হবে না, কথার কথা। ম্যাথ সলভ করা হবে না, এটা আমাকে সলভ করতেই হবে। সলভ না করে আমি ঘুমাবো না, সলভ না করে অন্য কাজ করবো না। এটা যখন মাথায় কাজ করতো তখন ঘুম আসতো না, কারণ আমার সময় কম, আমার এই কাজটা করতেই হবে। ব্যাপারটা বোঝা গেছে? এটা মানে হচ্ছে এটা। আর আপনার 2 দিন পরে যদি 2 দিন না ঘুমালে মানুষের ঘুম না আসে কিভাবে? ঘুম আসবে, ঘুম আসবে। বুঝতে পারছি না ভাই, দোয়া করবেন ভাই আমার জন্য। অবশ্যই। আর কোনো কিছু বলার না থাকলে আমরা কেক কাটি স্যার। আমরা এখন শুভ জন্মদিন পালন করব আয়ানের। ছোট্ট একটা কেক, সবাইকে হয়তো 1 চামচ করে দেওয়া যাবে। আমরা কিন্তু কেকের পরিমাণ কম হলেও হ্যাপি বার্থডে। আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের যোজনাটা আরো সুন্দর, অন্ধাটা আগুন লাগা। দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আর সুন্দর, উৎসব দিন কামনায়।
আজ জন্মদিন তোমার। শুভ জন্মদিন আয়ন ভাই। আচ্ছা, এই কেক কাটা দিয়েই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। তবে আমি একটা কথা বলি, এই মুখরিত জীবনে চলার বাকে অজানা হাজার শত কাজের ভিড়ে ছোট্ট বেলার শত রং করা মুখ সুর তোলে আজ এই মনকে ঘিরে, সুর তোলে আজ এই মনকে ঘিরে। এই মুখরিত জীবনে চলার বাকে অজানা হাজার শত কাজের ভিড়ে ছোট্ট বেলার শত রং করা মুখ সুর তোলে আজ এই মনকে ঘিরে, সুর তোলে আজ এই মনকে ঘিরে। আহা